হচ্ছে যে মাঠ মানে ক্রাইসিস, যে পাশে আপনার আরেক ভাই আছে মহানগর লীগ কমিটির চেয়ারম্যান, মানে মাঠের কারণে ডোমেস্টিক লিগগুলো ঠিকমতো চালানো যায় না, যেহেতু এখন একটা মাঠ আপনারা পেলেন ফিফার মাধ্যমে, বেশ ভালো। আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে এই যে মাঠে যে মেনটেনেন্স মানে টার্ফের একটা মেনটেনেন্স ব্যবস্থা থাকে, সেই মেনটেনেন্স নিয়ে আপনাদের পরিকল্পনা কি, এবং আপনার যে মাঠের জন্য যে একটা গ্রাউন্ডস কমিটি প্রয়োজন, সে কমিটিটা কবে নাগাদ মানে আপনারা প্রকাশ করবেন? ধন্যবাদ। প্রেসিডেন্ট লিখছে, উনি উত্তর দিবে। তার আগে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, আমাদের এই বডির পক্ষ থেকে আপনাকে কংগ্রেচুলেশন জানাই, যেহেতু আপনি গত কয়েকদিন আগে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আপনাকে কংগ্রেচুলেশন জানাই। আমি এই প্রশ্নের সাথে একটু অ্যাড করে দিই, আগের যে টার্ফটা ছিল এই টার্ফটা কিন্তু ভালো কাজের চেয়ে খারাপ কাজে বেশি ব্যবহার হচ্ছে, মানে রাফ ইউজ যে যত খুশি করা যায়। ইভেন এখানে আপনার ঈদের নামাজ হয়, এখানে নামাজ এইভাবে একটা টার্ফের উপরে নামাজ হোক, কিন্তু টার্ফের উপরে বাঁশ গেড়ে নামাজ করা মানে টার্ফের ক্ষতি। আপনার এখানে বাইতুল মোকাররম মসজিদ, তার একটু আগে গেলে জাতীয় ঈদগাহ, কিন্তু তারপর আমাকে এইখানে আমরা ঈদের নামাজ হইতে দেখছি টার্ফের উপরে। এই জিনিসগুলো আপনারা এড়াতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাদের প্রশ্নগুলোর জন্য। প্রথম পর্যায়ে আমরা আছি যে আমাদের মাঠ নিয়ে তো বড় সংকট বাংলাদেশে। প্রথমটা হলো মাঠের স্থান, তারপরে হলো মাঠের মান, দুটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। জাস্ট আমরা বাংলাদেশ ফুটবল লিগ শুরু করেছি এক রাউন্ড, এই এক রাউন্ডেও কিন্তু মাঠের কারণে আমাদের ইন্টারনাল রিপোর্টস দেখা গিয়েছে যে দুটো প্লেয়ার ইনজুর্ড হয়ে গেছে, যে দুটো প্লেয়ার পরে আবার ন্যাশনাল টিমে খেলতে পারে না এই খেলার সময়। তো আমরা অলরেডি বিএফএফ এর যে এবিলিটি, সেই রিসোর্সটাকে আমরা একটু বৃদ্ধি করেছি। আমরা রোলার নিজেরাই নিচ্ছি এখন, আমরা ঘাস কাটার মেশিন নিজেরাই নিচ্ছি এখন। আরেকটা অ্যানালিটিক্যাল সফটওয়্যার আছে যে মাঠের টপোগ্রাফিটা চেক করা, যেটা আমরা শুরু করেছিলাম বাংলাদেশ ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম দিয়ে। এই তিনটে রিসোর্স দিয়ে আমরা বিশ্বাস করি যে যতটুকু মাঠ বিএফএফ এর নিয়ন্ত্রণে আছে সেই মাঠগুলো অতি শীঘ্রই ভালো খেলা উপযুক্ত হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আমি গর্ব করে বলতে চাই যে আমাদের ন্যাশনাল ইন্টার ডিস্ট্রিক্ট কমিটি, ওনারা কিন্তু 64টা জেলাতেই বেশিরভাগ স্টেডিয়ামে খেলা চালিয়েছিল। যেসব স্টেডিয়ামে দেখা গিয়েছে বিগত 7-8 বছর পর্যন্ত কোনো খেলা, ফুটবল অ্যাটলিস্ট কোনো খেলা হয় নাই, সেই মাঠগুলোও কিন্তু এই কমিটির আওতানে ডিসিদের সহযোগিতায় আমরা মোটামুটি খেলা উপযুক্ত করতে পেরেছি। কারণ আমাদের বিশ্বাস যে এনএসসির সাথে যদি আমরা আরও ডেডিকেটেড আমরা স্টেডিয়াম বা মাঠ পাই, সেই মাঠ ডেভেলপমেন্টও আমরা প্রোগ্রেসিভ অবদান রাখতে পারবো। আনলেস আমাদেরকে বরাদ্দ দেওয়া হয় লিখিতভাবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ফান্ড বেসিক্যালি ইউজ করতে পারছি না। তো একটু জটিলতা আছে, বাট আমি মনে করি যে আমাদের অ্যাকশন অলরেডি দেখিয়ে দিয়েছে যে মাঠ অ্যান্ড স্টেডিয়াম আমাদের নিয়ন্ত্রণে দিলে আমরা কী করে দেখাতে পারবো। গ্রাউন্ডস কমিটির ব্যাপারে কথা হচ্ছে, ইয়েস, আমরা অনেকগুলি সাব কমিটি নিয়ে এখনো চিন্তা করছি। আপনারা জানেন যে আমাদের এই গ্রাউন্ডস নিয়ে 3-4 রকমের কাজ শুরু হয়ে গেছে। একটা হলো নতুন গ্রাউন্ডস সংগ্রহ করা, আর একটা এক্সিস্টিং গ্রাউন্ডসকে মেনটেন করা। তা আমরা ইন্টারনালি আমাদের এক্সিকিউটিভ কমিটিতে আবার এটা নিয়ে বিশ্লেষণ করবো যে কয়টা বা কোন কমিটির টার্মস অফ রেফারেন্স দিলে আমাদের যে মিশন, সেই মিশন আমরা সাকসেস করতে পারবো ইন দ্য নেক্সট 1 year। অ্যাট দ্য সেম টাইম গ্রাউন্ডস ব্যাপারে আপনারা জানেন যে এখন বাংলাদেশে কিন্তু 4 রকমের গ্রাউন্ডস দরকার পড়ছে। আমাদের কমিটির যে অ্যাম্বিশন, সেটার সাথে আছে ফিল্ড গ্রাস, ফিল্ড অ্যাস্ট্রোটার্ফ, ইনডোর ফুটসল এরিনা অ্যান্ড বিচ ফুটবলের জন্য বিচ এরিনা। তো এই সকল গ্রাউন্ডস কি একটা আন্ডারে থাকবে, নাকি বিভিন্ন কমিটির আন্ডারে থাকবে, নাকি যৌথ কোনো কমিশন হবে সরকারের সাথে, এগুলো এখন আমরা বিবেচনা আছে। বাট আই এম ট্রাইং টু এক্সপ্লেইন যে আমরা প্রোগ্রেসিভ কাজে আছি, আমরা খালি আলোচনার ভিতরে সীমিত নই। আর ইঞ্জুরির ব্যাপারে আমি বললাম যে আমাদের গ্রাউন্ডসের কোয়ালিটি, আপনারা জানেন যে আমাদের যে ওয়েদার, আমরা অতীতে দেখেছি যে বৃষ্টিটা কিন্তু অনেক এখন লম্বা সিজন হয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম যখন গরম পড়ে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো গরমের সাথে ডেফিনেটলি অ্যাস্ট্রোটার্ফের একটা আছে, একটা কানেকশন আছে। অ্যান্ড বৃষ্টির সাথে আমাদের ফিল্ড যেগুলো গ্রাস ফিল্ড, সেটার সাথেও একটা কানেকশন আছে। দ্যাট ডাজ নট মিন জিনিসটা ইম্পসিবল, ইট জাস্ট মিনস যে চ্যালেঞ্জটা একটু কঠিন, বা চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি। থ্যাংক ইউ আপনাকে। সেটা হচ্ছে মাঠ উদ্বোধন করা হলো, কিন্তু এখানে কবে নাগাদ আসলে খেলা ফিরবে, বিশেষ করে কমলাপুর মাঠে কবে আসলে পরিকল্পনা কিংবা ফার্স্ট ডিভিশন বা এগুলা খেলা গড়াবে, একটু বলবেন প্লিজ। এই মাঠের ব্যবহার নিয়ে পরিকল্পনাটা কি?
আমাদের কমলাপুর স্টেডিয়ামে যে মাঠটা আজকে অ্যাকচুয়ালি আমি একটু কারেকশন করি, ইনঅগ্রেশন আমরা করে ফেলেছি, বাট অ্যাকচুয়ালি ফিজিক্যালি আমরা হ্যান্ড ওভারটা নিয়েছি। তো হ্যান্ড ওভারটা নেওয়াতে এখন আমরা মাঠটাকে ইনঅগ্রেট করলাম, এখন আমরা খেলাকে উদ্বোধন করব। আমাদের প্ল্যানসে আছে যে মহানগর লিগগুলো যেগুলো শুরু হতে যাচ্ছে সেখানে কিছু খেলা এই মাঠ দিয়ে শুরু করার জন্য। আমাদের আন্ডার 15-এর যেই ন্যাশনাল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডটা এখনও ওয়েট করতেছে, সেটাও আমরা বিবেচনা করছি এই মাঠে আমরা খেলাবো। মাঠটা অ্যাস্ট্রোটার্ফ, আমরা সকলকে সেটা মনে রাখতে হবে। অনেক টুর্নামেন্টে আমরা এফসিতে খেলি যেখানে অ্যাস্ট্রোটার্ফ ব্যবহার হয়, অনেক টুর্নামেন্ট আমরা খেলি যেখানে ফিল্ড ব্যবহার হয়। তো আমরা ভবিষ্যতে চেষ্টা করবো অ্যাস্ট্রোটার্ফ দিয়ে কোনো অ্যাটলিস্ট বয়স ভিত্তিক টুর্নামেন্ট হোস্ট করার জন্য ইন দ্য নেক্সট 2-3 মাস। আমাদের অনেকগুলি বিডিংয়ের জন্য কাগজ চলে এসেছে। আর আমরা এই মাসে মানে মিনিং অক্টোবর মাসে আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা লিগ যেন এই মাঠে শুরু হয়ে যায়। আর তার সাথে কিছু কাজ বাকি আছে, যেটা আমি আগেও বলেছিলাম যে চেঞ্জিং রুমটা ঠিক করতে হবে যেন অ্যাটলিস্ট প্লেয়ারদের একটু ডিগ্রিটা ফেরত পায়। প্লেয়ার যারা দর্শক আসবেন তাদের জন্য গ্যালারিটা ঠিক করতে হবে, অ্যাটলিস্ট কিছু পেইন্ট, কিছু চেয়ারের ব্যবস্থা আমাদের করতে হবে, এবং কনসেশন স্ট্যান্ড, যে মাঠে ঢোকার পরে পানি লাগে, স্ন্যাক্স লাগে, কিছু কনসেশন লাগে, সেটার জন্য একটা জায়গা থাকে যেন কেউ ফ্রি অথবা বিক্রিতে নিতে পারে। তার উপরে আপনারা জানেন আমার সামনে যারা বসে আছেন যে মিডিয়া বক্স বলতে এরকম কিছু নাই, একটা রুমের মতো আছে। তা আমরা চাবো সেই জায়গাটাকে ডেভেলপ করতে, যেন আমরা মিডিয়াদের জন্য প্লাস ভবিষ্যতে যে অনেক রেফারিজ কোর্স আমরা করতে পারি না, কারণ রেফারিদের ফিজিক্যাল ট্রেনিংয়ের ফিজিক্যাল জায়গাটা আমরা পাই না। তো রেফারিজ কোর্সগুলোকে ডেভেলপ করার জন্য এই রেফারিজ কমিটির মাননীয় চেয়ারম্যানও কিন্তু ওই জায়গাতে একটা পরিকল্পনা করছে যে মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যেন বিভিন্ন কোর্স আমরা করতে পারি সেই স্টেডিয়ামকে ব্যবহার করে। ধন্যবাদ। মিস্টার প্রেসিডেন্ট, একটা প্রশ্ন বলেন। আরামবাগ ফুটবল একাডেমি এলাকাবাসী মাঠ রক্ষা কমিটি এবং আরামবাগের স্থানীয় যারা মুরব্বী আছেন তারা সন্ধ্যার পর এই মাঠটা ব্যবহার করার জন্য একটা চুক্তিপত্র হয়েছিল, আমি যতদূর জানি আপনাদের বিএফএফ এর সাথে। এখন আমার প্রশ্ন হলো যে ওই আরামবাগ ফুটবল একাডেমি প্লাস এলাকাবাসী মাঠ রক্ষা কমিটি এবং এলাকার স্থানীয় মুরব্বীরা যেভাবে চুক্তিপত্র হয়েছিল যে রাত্রে তারা হাঁটা চলাফেরা করবে এবং আরামবাগ ফুটবল একাডেমি প্র্যাকটিস করবে এবং স্থানীয় কোনো ফুটবল টুর্নামেন্ট বা এই কোনো প্রোগ্রামটা এখানে অ্যাটেন্ড করবে, এই ধরনের একটা চুক্তি ছিল। এই বিষয়ে কি আপনি কিছু জানেন কিনা বা এই বিষয়ে কিছু বলবেন? অতীতে কি হয়েছে সেটার ব্যাপারে আমি অবগত না, আর অনেক কিছু অতীতে হয়েছে যেটা আমি মানে পরিষ্কার বলতে পারি, তাদের সাথে আমি অত একমত নই। সো আমরা যেটা করছি, আমরা জানি যে আমরা যে জায়গায় বসবাস করি সেটা হলো আরামবাগ প্লাস ফকিরাপুরের এলাকা। আমরা জানি যে এটাকে মানে আনঅফিশিয়ালি বলা হয় ক্লাব পাড়া। তো আমাদের লক্ষ্যমাত্রা হলো ফুটবলটাকে তো ডেভেলপ করার জন্য, আমাদের লক্ষ্যমাত্রা হলো খেলোয়াড় তৈরি করার জন্য, মানে আমাদের লক্ষ্যমাত্রা হলো ক্রীড়াকে দিয়ে মানুষকে একটা ভালো শারীরিক শরীর ক্রিয়েট করার জন্য। তো আমাদের কমিটি ইসি কমিটির থেকে নিশ্চয়ই মানে এলাকাবাসীদের সাথে বসে আমরা একটা ফরওয়ার্ড লুকিং প্রোগ্রাম আমরা করবো, যেটা আমি আগেও বলেছিলাম যে একটা অ্যাস্ট্রোটার্ফের লাইফ হয় 15 বছর। এর আগের অ্যাস্ট্রোটার্ফটা 15 বছর টিকে নাই বিকজ অফ অব্যবস্থাপনা এবং অবহেলা। যে কমিটির ব্যাপারে আপনি মাত্র আমাকে বলেছেন মাঠ রক্ষা কমিটি, মাঠ রক্ষা কমিটি যদি আসলে মাঠটাকে রক্ষা করতো তাহলে তো আজকে নতুন মাঠ আমার দরকার পড়তো না। সো আমি কনফিডেন্সলি বলতে পারি যে আগামীতে যে আলোচনার মাধ্যমে আমরা যে একটা মাঠ ব্যবহারের কোড অফ কন্ডাক্ট তৈরি করবো, আলোচনার মাধ্যমে যে আমরা মাঠটাকে মেনটেন করব, সবাইকে ইনক্লুড করে আমরা যে ভবিষ্যতে খেলাগুলা চালাবো বা একাডেমির কাজ চালাবো বা অন্য অন্য কোর্সেস আমরা চালাবো, আমি বিশ্বাস করি সবাই উপকৃত হবে অ্যান্ড সবাই দায়িত্ব নেবে যে এই মাঠটাকে সবচেয়ে বেস্ট ইউটিলিটি কেমন করা যায় বিভিন্ন খেলোয়াড় এবং এলাকাবাসীর জন্য। ধন্যবাদ। তাবিদ আমি কষ্ট করি তাবিদ ভাই, সেটা হলো যে কমলাপুর স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ দিকে গ্যালারির অংশটা আছে, এইখানে যদি এটা আবাসনের ব্যবস্থা করে হকি স্টেডিয়ামের মতো, তাহলে বেশ কিছু খেলোয়াড়দের থাকার ব্যবস্থা হতে পারে, ক্যাম্পের সময় ব্যবস্থা হতে পারে। এই ধরনের কোনো প্রস্তাবনা আপনাকে এনএসিকে দেবেন কিনা? এটাও আমি আগের দুই ক্রীড়ামন্ত্রীকে এই কথা বলছিলাম, মানে তারা আশ্বাস দিয়েছিল, বাট হয়নি। এটা আপনার এরকম করবেন কিনা, যে আর প্রস্তাব দেবেন কিনা যেখানটা হোস্টেলের মতো করে দেওয়া যায়, তাহলে ক্লাবগুলো থাকতে পারবে, আপনার ক্যাম্পের প্লেয়াররা থাকতে পারবে। ধন্যবাদ। সরি, আমি একটু অন্যভাবে উত্তরটা দিব। যে দেখেন, একটা প্রশ্নের সাথে উত্তর দিই, উত্তরের সাথে আর অনেক মানে প্রশ্ন চলে আসে।
তো আমরা যখন আবাসনের কথা বলবো তখন আপনারাই প্রশ্ন করবেন যে আবাসন স্থাপনাটা কে বানাইছে, কে কন্ট্রাক্ট পাইছে, এখানে কোনো কমিশন বাণিজ্য হয়েছে কিনা। তারপরে যখন আমরা আবার প্লেয়ারদেরকে ঢুকাবো তখন প্রশ্ন উঠবে এই প্লেয়ারটা কেন, ওই প্লেয়ার না কেন, মানে তারা কেন থাকতেছে, তারা কেন থাকতেছে না। তারপরে আবার যখন আবাসনটাকে শুরু করব তখন প্রশ্ন উঠবে যে খানের মান এত, খানা দানা মান এত কম কেন, ডায়েট এত কম কেন, ওইখানে অনৈতিক কাজ হচ্ছে। তো আমি বিশ্বাস করি যে স্টেডিয়াম, খেলার মাঠ, আমরা ওকেও ফোকাস থাকি যেন খেলোয়াড়রা খেলতে পারে, অ্যান্ড যতটুকু আমাদের অর্থ আছে স্টেডিয়ামের সাথে সেটাকে আমরা ব্যবহার করি টেকনিক্যাল অ্যাবিলিটি স্ট্যান্ডটাকে বাড়া দেওয়ার জন্য। আপনারা দেখেছেন যে অনেক সময় প্র্যাকটিস করতে যায় আমাদের কোন থাকে না, আমাদের ম্যানিকেন থাকে না, আমাদের সেট পিস করার মতো মার্কিংগুলি থাকে না, আমাদের ভিডিও অ্যানালাইসের জন্য ভিডিওস থাকে না। তো আমরা স্টেডিয়ামটাকে একদম ইন্টারন্যাশনাল ট্রেনিং অফ এক্সেলেন্স পরে নিয়ে যেতে চাই। আর প্লেয়ারদের থাকার ব্যাপারে আমাদের এখন আগের মতো আর নাই। বর্তমান বাংলাদেশ ফেডারেশনের ইলেক্টেড কমিটি 26শে অক্টোবরের পর থেকে কিন্তু অ্যাট আ টাইম 9টা দলকে অ্যাট আ টাইম প্রশিক্ষণ দিয়েছে এবং রেখেছে এবং ট্রেনিং রেখেছে। সেটা হলো নারী, পুরুষ এবং ইউথ যদি আমরা চিন্তা করি। তার পাশাপাশি কিন্তু আমরা এই অনেকগুলি একাডেমিকে স্বীকৃতি দিয়েছি, যে একাডেমিতেও আমাদের অনেক প্লেয়ার এখন থাকে। বিকেএসপিও এখানে উঠে এসেছে এবং আমাদের যশোরও একটা একাডেমি চলে এসেছে, শামসুল হুদা একাডেমি। আমাদের আবার আমরা জানেন যে গর্বিত যে ইয়াং ওয়ানের মতো একটা প্রতিষ্ঠান আমাদের উইমেন ন্যাশনাল টিমকে তাদের নার্সিং হোস্টেলে নিয়ে গেছে একটু ভালোভাবে থাকা খাওয়ার এবং ট্রেনিংয়ের জন্য। তো আমরা প্লেয়ারদের থাকা খাওয়া নিয়ে আমরা মনে করি টাইম হ্যাজ কাম আরও উন্নত মানের ব্যবস্থা করার জন্য। খালি স্টেডিয়ামের একটা বিল্ডিংয়ের পাশে রেখে বা বিএফএফ এর ডরমেটরিতে রেখে কিন্তু প্লেয়াররা যেই মানে আমরা খেলা পেতে চাই অতটুকু রিসোর্স না দিলে এটা ইজ আনফরচুনেট অ্যান্ড ডিসরেসপেক্টফুল প্লেয়ার থেকে কোনো আশা করার জন্য। তো প্লেয়ারদের আবাসনের ব্যাপারে আমরা আরও হাই লেভেল এবং হাই কোয়ালিটি চিন্তা করতে চাই। থ্যাংক ইউ। লাস্ট প্রশ্ন মাহফুজ ভাই। আমার একটা প্রশ্ন আছে। যে প্রশ্নটা করছিলেন কিন্তু সেটার সঙ্গে একটা সম্পূর্ণ প্রশ্ন এসে যায়। দুইটা জনবহুল জায়গায় হচ্ছে কি দুইটা টার্ফ। আমরা অতীতেও দেখেছি কমলাপুর স্টেডিয়ামে দেখা গেল খেলা শুরু হয়, শেষ হওয়ার সাথে সাথে হুড়মুড় করে হচ্ছে কি ঢুকে পড়ে। না আমি বিএফএফতে আসেনি। আপনিও বলছিলেন যে এখানে সবাইকে নিয়ে আসবে মেইনটেনেন্সটা করতে। সজীব ভুইয়া তো বিএফএফতে আছে না, কারণ কমলাপুর থেকে গেছে। কতটা চ্যালেঞ্জিং হবে, এটা কি আদৌ সম্ভব? কমলাপুরে সজীব ভুইয়া আসছে। মাঠ মেইনটেইন করা অ্যাবসলিউটলি নট চ্যালেঞ্জিং এট অল। আমরা মানে যতগুলো মাঠ আমরা ঠিক করতে চেষ্টা করেছি ইতিমধ্যে আমরা আপাতত বলতে পারছি যে বাফুফে ম্যানেজমেন্ট থেকে আমি কোনো অভিযোগ পাইনি যে মেইনটেনেন্স করতে যাই কোনো অসুবিধা বা অসহযোগিতা কেউ করেছে। সেটা আমি খালি বলছি না ঢাকাতে ঢাকা স্টেডিয়াম প্লাস কমলাপুর স্টেডিয়াম, আমি বলছি এবং জেলাগুলোতে যে স্টেডিয়াম আমরা গিয়েছি। আমি বিশ্বাস করি যে সাধারণ জনগণ প্লাস খেলোয়াড় বিন্দুরা যখন নিজের চোখে দেখে ভালো কিছু হচ্ছে, যে তাদের নিজস্ব মাঠটা রক্ষা করার দায়িত্ব কেউ পালন করছে এবং তারাও এগিয়ে আসে, যেটা আমি বিশ্বাস করি আমাদের যে দুটা অ্যাস্ট্রাম আমরা বসিয়েছি ওই এলাকার লোকজনও আমাদের সহযোগিতা করবে ওগুলোকে রক্ষা করার জন্য এবং মেনটেন করার জন্য। অতীতে যখন কেউ দেখেছিল যে মাঠে খেলা হয় না, মেলা হয়, মাঠে অন্য মানে ফুটবল মাঠে অন্য স্পোর্টস হয় বা এক সময় খেলা হবে ওই খেলাটা বদলিয়ে যায়, ইটস ন্যাচারাল যে আমরা মানুষ, ইটস ন্যাচারাল মনোবল ভেঙে যায় এবং ডিমোরালাইজড হয়ে যায় সবাই। এখন আমাদের কত কনফিডেন্স ফেরত এসেছে, ফুটবলের প্রতি ভালোবাসা ফেরত এসেছে। এখন আমরা অ্যাজ আ পরিবার মনে করি, খালি বাফুফে কর্তৃপক্ষরা না, পুরা খেলোয়াড় সমাজরাই অ্যাজ আ পরিবার আমরা আমাদের মাঠটাকে মেনটেন করব এবং যতটুকু পারি এটা থেকে আমরা আউটপুট নিয়ে আসবো খেলার ক্ষেত্রে। থ্যাংক ইউ। জি, আজকের দিনের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে হংকং চায়নার বিপক্ষে আমাদের যে ম্যাচটা সেটা। সো এই ম্যাচের আগে আমরা যেটা দেখেছি অ্যাকর্ডিং টু এএফসি রুলস 72 আওয়ার্স আগে যেই টিমটা আসলে ইনভাইটেড থাকবে তাদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস হোস্ট যে টিম থাকবে তারা করবে। সো বাংলাদেশকে সেই সহযোগিতাটা হংকং চায়না খুব একটা করেনি, যেটা প্লেয়াররাও ইস্যু করেছে, টিম ম্যানেজারকে আমরা কথা বলতে দেখেছি, তারা সবাই ওখান থেকে এই বিষয়টা ইস্যু করেছে। সো আপনাদের কি কোনো প্ল্যান আছে কিনা এএফসিতে এই বিষয়টা নিয়ে কোনো কমপ্লেইন ইস্যু করার? হোস্ট নেশন যে আচরণ করেছে সেটার ব্যাপারে আমি